পদ্মের মিশন ২৬ এবার বঙ্গে আসছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর অমিত শাহ আসছেন আজকে রাত্রেই। কাল একাধিক কর্মসূচি রয়েছে তার। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক, আমাদের প্রতিনিধি। শিবাশিস, কাল দুপুরবেলা নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদীর পর অমিত শাহ। কালকে যে আসছেন, কালকে তার বৈঠক রয়েছে। সকলেরই নজর রয়েছে কালকে কি বলতে পারেন অমিত শাহ সেই দিকে, কারণ ইতিমধ্যে তৃণমূলের একাধিক কটাক্ষ আসছে এই অমিত শাহকে নিয়ে, এই নরেন্দ্র মোদীকে নিয়ে, সফর নিয়ে। পাপিয়া, কারো মতে মিশন ২৬, কারো মতে মিশন বাংলা। বারবার বিজেপির কিন্তু আপাতত পাখির চোখ হিসেবে উঠে আসছে 2026-এর বিধানসভা ভোট। তার আগে যে ছবি দেখতে পাচ্ছ, অমিত শাহের সফর, বঙ্গ সফর, এবং সেই বঙ্গ সফরের মূল যে অনুষ্ঠান, রাজনৈতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা করবেন অমিত শাহ। এ যাবৎকালের সর্ববৃহৎ সাংগঠনিক সভা করতে চলেছে বঙ্গ বিজেপি, যার প্রধান বক্তা অমিত শাহ। তারই প্রস্তুতির ছবি দিব্যেন্দু সিনহা যে ছবি তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ 30 ফুট উঁচু এই মঞ্চ, 40 ফুট লম্বা এবং 25 ফুট চওড়া এই আয়োজন চলছে। আয়োজন খতিয়ে দেখতে প্রথম সারির সব বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। গতকাল সুকান্ত মজুমদার তিনি এসে দেখে গিয়েছেন কোথায় মঞ্চ হবে, কি হবে। আজও সুনীল বনসাল তিনি দেখে গিয়েছেন কোথায় সভার মঞ্চ করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে। এবং এই যে আয়োজনের মধ্যে 20,000 নেতা কর্মী তারা উপস্থিত থাকবেন। মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজ্যর পদাধিকারী যারা রয়েছেন তাদের নিয়ে রাজ্য বিজেপির এই সাংগঠনিক সভায় 2026-এর ভোটের রোড ম্যাপ বলে দিয়ে যাবেন অমিত শাহ। সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। পাপিয়া, একেবারেই আর কিছুক্ষণের মধ্যে কলকাতায় নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল তার কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে ছিলেন না দিলীপ ঘোষ, কিন্তু অমিত শাহের বঙ্গ সফরে তিনি থাকছেন কি সেই প্রসঙ্গে তিনি বলছেন, বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না, এই সব দায়িত্ব এখন অন্যরা সামলায়, আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি। নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না। অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। দিলীপ ঘোষ বলছেন যে বড় নেতারা না ডাকলে আমি যাই না। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে দিলীপ ঘোষ দলের নেতা, ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই, সর্বভারতীয় স্তরেই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে। সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মণ্ডল সভাপতি ও মণ্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন। কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে, এবং আমি পরিষ্কার, আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি, বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই। এবারকার ভোট, এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপির সরকার তৈরি করার ইলেকশন নয়, বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয়। হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান, এই তিনটে বাঁচানোর শেষ লড়াই। এবার যদি আমরা না করতে পারি, তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য জেহাদিদের হাতে। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন, অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে।